ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের স্বাগত। আমি গণেশ পাল, এসএলএসটির বাংলা ক্লাসে। আজকের বিষয় ব্যাকরণের ধাতু এবং ক্রিয়ার বিভাজন। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি শুরু হয় যে ক্লাসে, সেটা হচ্ছে ক্লাস 8-এর বইতে তোমরা এর একটি পূর্বাভাস পাবে, কিন্তু এটি মূলত 9-10-এর প্রশ্ন এখান থেকে খুব বেশি আসে। এবং এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমার মনে হয় আমি একসময় ভয় পেতাম এবং সবাই ভয় পাবে। ওই যে ধাতুর চিহ্ন আর ক্রিয়া, এটা দেখে জটিলতা তৈরি হয় এবং পড়তে গেলে আরও জটিলতা তৈরি হয়। তার ফলে আমার অভিজ্ঞতা বলছে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে কিছু দূর পড়ে আর না পড়ে পিছন ফিরে চলে যায়। তার ফলে কি প্রযোজক ক্রিয়া, কি প্রযোজক ধাতু, কি নাম ধাতুজ ক্রিয়া, নাম ধাতু, কি যুক্ত ক্রিয়া, কি যৌগিক ক্রিয়া, কোনটা যৌগিক ধাতু, এসবগুলো বোঝার জন্য যতটা ধৈর্য নিয়ে পড়তে হবে ততদূর আমরা এগোতে পারি না, কারণ বিষয়টা একটু আপাতভাবে ক্রিটিক্যাল। আমি আশা করছি এই ক্লাসটা করার পর ধাতু ক্রিয়ার যে অধ্যায়টা তোমরা যে বইটা পড়তে গিয়ে বারবার পিছন ফিরে চলে যেতে, এবার নিজের ইচ্ছাতে সেই বইটা পড়তে সাহস পাবে। নিজে পড়ার সাহস যদি তৈরি হয়ে যায় তাহলে তুমি আরও 2-3টে বই পড়ে নিজেকে ইমপ্রুভ করতে পারবে। এখানে অবশ্যই একটা 100% রেডি করা স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে ধাতু ক্রিয়ার, কিন্তু ওই যে বললাম, এগুলো দেখলে একটু ভয় লাগবে যে এগুলো আবার কি জিনিস। তো এটা দেখতে ভয় লাগতে পারে, কিন্তু এটাকে আমি আলোচনা করলে দেখবে আশা করছি ভয়টা কেটে যাচ্ছে। প্রথম কথা, বোর্ডের দিকে আমরা যদি না তাকিয়ে আপাতত আমার কথাটা যদি একটু শোনো তুমি। আমরা যখন কথা বলি তখন আমরা একটা বাক্যের মধ্যে একটা ক্রিয়াপদকে ব্যবহার করি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি পড়াচ্ছি, এটা একটা বাক্য। তাহলে আমি পড়াচ্ছি, এই যে বাক্যটা আমি বললাম, এই আমি পড়াচ্ছি এই ক্রিয়াপদটায়, কিংবা আমি পড়ছি তোমরা শুনছো, তাহলে আমি এটা লিখি আমি পড়াচ্ছি বা আমরা শুনছি। এই বাক্যটা যে লিখলাম, এই বাক্যটার মধ্যে একটা ক্রিয়াপদ আছে, তো শুনছি একটা ক্রিয়াপদ আছে। তো ক্রিয়াপদটাকে আমরা বাক্যে খুঁজে পাবো, আমাদের কথাই খুঁজে পাবো, আমাদের লেখার মধ্যে খুঁজে পাবো। আমরা কি ধাতুটাকে লেখার মধ্যে দেখতে পাবো? এই আমরা শুনছি এই ক্রিয়াপদটাকে কি আমরা দেখতে পাচ্ছি? শুনছি একটা ক্রিয়াপদ, এটা দেখা যাচ্ছে, কিন্তু এর ভিতরে যে ধাতুটা আছে সেই ধাতুটাকে আমরা দেখব কি করে? সে ধাতুটাকে দেখা যায় না, সেই ধাতুটাকে আমাদেরকে বুঝে নিতে হয়। এই বোঝার জায়গাটাই হচ্ছে এই ক্লাসটা। তো দেখো, এই যে শুনছি, এই যে ক্রিয়াপদটা আমরা লিখলাম, যে কোনো ক্রিয়াপদ গঠিত হতে গেলে আমি এখন যে একটা স্টেটমেন্ট দিচ্ছি, এই স্টেটমেন্টটা অবশ্যই খেয়াল করবে। এই স্টেটমেন্টটা 100% সঠিক। এই স্টেটমেন্টটাকে অবশ্যই খাতাতে বড় করে লিখে নাও। কি বলছি? বলছি যে ধাতু যোগ বিভক্তি, ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ। এটা কোনো ব্যতিক্রম নেই, সব সময়ের জন্য এটা সত্য। ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ, এই ফর্মুলাটার কোনো ব্যতিক্রম নেই। ক্রিয়াপদ মানে ধাতু যোগ বিভক্তি, এটা হবেই হবে। তাহলে এবার আমরা যদি চলে আসি যে ক্রিয়াপদটাতে আমরা ছিলাম, এই যে শুনছি ক্রিয়াপদটা আমরা ছিলাম, এর মধ্যে নিশ্চয়ই কোনো ধাতু আছে আর কোনো বিভক্তি আছে। তো ধাতুটাকে খুঁজি, শুন ধাতু, তালবস্যয় হর্ষৌ দন্তন্বয় হসন্ত, শুন ধাতু আছে। শুন ধাতুটা, এটা তো ধাতু। ক্রিয়াপদটার সঙ্গে পার্থক্য কি? তার সঙ্গে ছি বিভক্তি যুক্ত আছে। ছি, তুমি বলে যাব বাবা, আপনি তো আজব কথা বলছেন, ছি বলে কোনো বিভক্তি জীবনে শুনিনি। এতদিন শিখে এলাম, কারক বিভক্তি নির্ণয় করলাম। কারক বিভক্তিতে যেগুলো তুমি নির্ণয় করেছো, সেখানের যে বিভক্তিগুলো ছিল, সেই বিভক্তিগুলোকে বলা হচ্ছে শব্দ বিভক্তি। সেগুলো শব্দের সঙ্গে বসে। এটা কি শব্দের সঙ্গে বসলো? বসলো না তো, এটা বসলো ধাতুর সঙ্গে। তাহলে এই ছিটা হচ্ছে ধাতু বিভক্তি। এটাকে তুমি সাধু রূপে করে দাও, এটা হচ্ছে ইতেছি। ইংরেজিতে টেন্স পড়তে গিয়ে তোমরা ছি কিংবা ইতেছি, ইতেছ, ইলো, ইলেন, ইবে, ইবেন, এই ক্রিয়াপদ, এই বিভক্তিগুলো পাই তো আমরা টেন্স বুঝতে গেলে। এটা সেই জিনিস।
তাহলে এখানের যে বিভক্তিটা আছে সেই বিভক্তিটাকে বলা হচ্ছে, এই বিভক্তিটাকে বলা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। এই বিভক্তিটাকে বলা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, অর্থাৎ ধাতুর সঙ্গে যেগুলো যুক্ত হয়। আমরা আগামীকাল বেড়াতে যাব, মানে যাইবো, মানে ইবো, ইবো, তাহলে সেখানে ধাতুটা কি আছে? যা ধাতু আছে, যা, তার সঙ্গে ইবো, তাহলে যাইবো। এই যে যাইবোটা পেলাম, এই যাইবোটা হচ্ছে বাক্যের ক্রিয়াপদ। একে তো আমরা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, কম শিক্ষিত মানুষ, যারা বাংলা ভাষায় কথা বলে তার তো এসব বোঝার দায়িত্ব নেই। আমরা স্টুডেন্ট বা টিচার বলে বোঝার চেষ্টা করছি, আমরা ব্যাকরণটাকে চর্চা করছি বলে বোঝার চেষ্টা করছি। যারা কথা বলে তারা বলে যাবো বা যাইবো, সাধুতে বললে যাইবো আর চলিতে বললে যাব। কিন্তু সাধুতে বললে কি সুবিধা? বিভক্তিটাকে খুব স্পষ্টত দেখতে পাওয়া যায়। চলিতে বললে বিভক্তিটাকে খুব স্পষ্টত দেখতে পাওয়া যাবে না। আমরা সেটাকে, এই যে ছি, এটা একটা বিভক্তি, কিন্তু বিভক্তিটাকে খুব স্পষ্টত দেখতে গেলে ইতেছি। তাহলে শুন ধাতু, ইতেছি বিভক্তি, ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ। ওই যে পেজটা আমি লিখে রেখেছি, এখানে আমি লিখে রেখেছি, এই যে লিখে রেখেছি, ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ। ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ, এটার কিন্তু কোনো ব্যতিক্রম নেই, এটা সব সময়ের জন্য সত্য। ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ। শুনছি, শুন ধাতু, ছি কিংবা ইতেছি বিভক্তি। এইবার এদের পরিচয় নেব। শুনটা মৌলিক ধাতু বা একদল ধাতু। একদল কেন? দল জিনিসটা কি? এই যে আমি গেঞ্জি পরে আছি, গেঞ্জি, এই শব্দটাকে ক ভাগে ভাগ করা যাবে? গেন এবং জি দুটো ভাগে ভাগ করা যায়, শব্দটিকে দুটো ইউনিটে উচ্চারণ করা যায়। কিন্তু পেন, এটাকে দুটো ইউনিটে উচ্চারণ করতে পারবো? একটাই ইউনিটে উচ্চারণ করতে পারবো, পেন। তাহলে শুন, একে আমাদের, এরা একটা ইউনিট, একটা ইউনিট, অর্থাৎ একটা সিলেবেল বা একটা দল বা একটা অক্ষর। অক্ষর মানে এখানে বর্ণ নয়, অক্ষর মানে হচ্ছে আলটিমেট সিলেবেল বা দল, অর্থাৎ এক বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একটি শব্দে যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর বা দল বা সিলেবেল, অ্যাকর্ডিং টু রামেশ্বর শ। এই সংজ্ঞাটাই উনি বলছেন। তাহলে শুন হচ্ছে মৌলিক ধাতু বা একদল ধাতু, একে আর ভাঙা যায় না। তাহলে যদি কোনো ক্রিয়ার ভিতরে এরকম মৌলিক বা একদল ধাতু থাকে, শুনছি ক্রিয়াটির ভিতরে শুন ধাতু আছে, যেটাকে বলছি মৌলিক ধাতু, অতএব এটাকে বলবো মৌলিক ক্রিয়া। যদি কোনো ধাতু মৌলিক হয়, তার সঙ্গে তাকে কেন্দ্র করে যে ক্রিয়াপদ গঠিত হবে সেটাই হবে মৌলিক ক্রিয়া। তো মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে এবং তার সঙ্গে ক্রিয়াপদ গঠিত হচ্ছে, এটাকে বলছে মৌলিক ক্রিয়া। তো যাইবো, যা, মৌলিক ধাতু বা একদল ধাতু, একে বলছে যে মৌলিক ক্রিয়া, যাইবো। এইখানে এবার মৌলিক ধাতুতে কি কি বলেছি দেখ, মানে আমি দেখলাম, আলো জ্বললো, আমি খেয়েছি, তোমরা হাসছো, রেখেছি, লেখক লেখেন, কাজটি করছি। তাহলে এই যে দেখ, জল, খা, হাস, রাখ, লিখ, কর, হ, আবার তোরা মানুষ হ, এই কথাগুলোর ভিতরে, এই ক্রিয়াগুলোর ভিতরে এরা আছে। দেখিলাম, দেখিলাম, চলিলাম, এইগুলো সব মৌলিক ধাতু বা একদল ধাতু। এর সঙ্গে একটা করে বিভক্তি যোগ করো, কি হয়েছে? দেখ থেকে দেখিল, জল থেকে জ্বলিল, খা থেকে খাইলো। যদিও সব ইলো হবে না, আমরা ইবো দিয়েও করতে পারতাম। আচ্ছা, খা থেকে খাইবে, হাস থেকে হাসিতেছে, রাখ থেকে রাখিবে, যে কোনো কালই হতে পারে। এখানে যদিও সবকটা অতীতের কালের হয়ে গেছে বটে, সবই ইলো বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু আমরা বর্তমানও বলতে পারি, ভবিষ্যতে বলতে পারি। তাহলে মৌলিক ধাতু আর মৌলিক ক্রিয়া আশা করছি ক্লিয়ার। আলো জ্বলবে, পাখা ঘুরবে, তাহারা বসবে, এখন তারা হাসছে, তো যে কোনো কালই বলি না কেন, আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক ধাতুগুলি মানে একদল ধাতু, মৌলিক ক্রিয়া হচ্ছে ওই মৌলিক ধাতুকে কেন্দ্র করে যে সমস্ত ক্রিয়াপদ গঠিত হচ্ছে সেগুলোকে বলছি মৌলিক ক্রিয়া। তো ক্লিয়ার, মৌলিক ধাতু আর মৌলিক ক্রিয়া বুঝে গেলাম আমরা। এরবার চলে আসছে বহুদল ধাতু বা সাধিত ধাতু।
এবার ধাতুর প্রসঙ্গটা কেন আসছে? শুধু ক্রিয়া বললেই তো হয়, কিন্তু ক্রিয়া তৈরি হবে কাকে কেন্দ্র করে? ধাতুকে কেন্দ্র করে ক্রিয়াপদ তৈরি হবে। ধাতু যোগ বিভক্তি সমান হচ্ছে ক্রিয়াপদ। ধাতু যোগ বিভক্তি সমান হচ্ছে ক্রিয়াপদ। তাই ধাতুকে কেন্দ্র করেই ক্রিয়াপদ তৈরি হবে, সেজন্য ধাতুর প্রসঙ্গ আসতেই হবে। তাহলে মৌলিকটা যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, আমরা এবার চলে আসবো সাধিত ধাতু বা বহুদল ধাতু। এখান থেকে আবার সাধিত ক্রিয়া বা বহুদল ক্রিয়া পাবো। বহুদল ক্রিয়া বলে কিছু হয় না, আলোচনা করা যায় না, সাধিত ক্রিয়া। এবার দেখো, সাধিত বা বহুদলের মধ্যে তিনটি ভাগ রয়েছে, প্রযোজক ধাতু বা প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা যদি এটাকে আপাতত ভুলে যাই, তাহলে এরপরে আমরা আসছি মৌলিকের পরে চলে আসছি প্রযোজক ধাতু বা প্রযোজক ক্রিয়া। মৌলিক ধাতুতে কাজটা যে কর্তা সে সরাসরি করছে, তারা হাসছে, বৃষ্টি পড়ছে, গরু ঘাস খাচ্ছে, সূর্য উঠছে, আমি পড়াচ্ছি তোমরা শুনছো, কেউ বুঝছে কেউ বুঝছে না, এগুলো ব্যক্তি নিজে থেকে করছে। প্রযোজকে দেখবো আড়াল থেকে কেউ কাজ করবে, কারোর তত্ত্বাবধানে কাজ হবে। সাপুরে সাপ খেলায়, সাপুরে সাপ খেলায় মা শিশুকে চাঁদ দেখায়, কালীচরণবাবু রমাকে ইংরাজি পড়ায়। এই যে ছেলেটি মেয়েটিকে নাচায়, এই যে কারোর তত্ত্বাবধানে কাজ হচ্ছে, এই ধরনের ক্রিয়াগুলোতে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। কিন্তু ক্রিয়া মানে অবশ্যই ধাতু যোগ বিভক্তি, এটা ভুললে চলবে না। ক্রিয়া মানে ধাতু যোগ বিভক্তি। তাহলে প্রযোজক ক্রিয়া তৈরি হতে গেলে প্রযোজক ধাতু লাগবে। যেমন মৌলিক ক্রিয়া তৈরি হবার জন্য মৌলিক ধাতু লেগেছে, তাহলে প্রযোজক ক্রিয়া তৈরি হবার জন্য প্রযোজক ধাতু লাগবেই। আমি আবার ওই পেজটায় চলে যাব, যে ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ যদি হয়, তাহলে প্রযোজক ক্রিয়া তৈরি হতে গেলে একটা ধাতু লাগবে, যেটা প্রযোজক ধাতু, তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখায় বা সাপুরে সাপ খেলাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, ক্রিয়াটা পেলাম দেখাচ্ছে। শিশু চাঁদ দেখছে, এটা হচ্ছে মৌলিক ক্রিয়া, যেটা আমরা আগে পড়ে চলে এসেছি। শিশু চাঁদ দেখছে বা দেখছি, হ্যাঁ, শিশু চাঁদ দেখছে, এটা হচ্ছে মৌলিক ক্রিয়া। আর মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা যদি একটু সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করি, দেখছে এর বিভাজনটা যেভাবে হবে, দেখাচ্ছে এর বিভাজনটা কি সেভাবে হবে? মানে এর র মেটেরিয়ালটা কি এক হতে পারে? পারে না নিশ্চয়ই। দেখছে এটা যেমন দেখছে, এটা 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 তৈরি হতে গেলে যা যা লাগবে, দেখাচ্ছে তৈরি হতে গেলে নিশ্চয়ই আলাদা কিছু লাগবে। কিন্তু দেখা সংক্রান্ত দুটো ক্রিয়ায় কিন্তু দেখা সংক্রান্ত, তাই দেখ এটাকে ব্যবহার করতেই হবে। দেখ একটা মৌলিক ধাতু, এটা থাকবেই। কিন্তু দেখ যুক্ত ছে বললে তো দেখছে হয়ে যাবে, দেখাচ্ছে কিভাবে তৈরি করব? এই দেখ নামক মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করো, যাকে বলবো ধাত্ববয়ব প্রত্যয়। তৈরি হবে কি? পুনরায় তৈরি হবে দেখা নামক একটা ধাতু। দেখা নামক একটা ধাতু। তুমি বলে স্যার দেখা বা ধাতু হয় নাকি? তাই আমি বলছি তোমাকে, দেখানো অর্থে কোনো ক্রিয়া রয়েছে তখন দেখাকে ধাতু বলা যাবে। কারণ যদি কোনো ক্রিয়ায় দেখাচ্ছে এরকম থাকে, এই প্রযোজনা ভাব থাকে, তখন দেখা একটা ধাতু। আর আপ্রত্যয় যোগ করলে মৌলিক ধাতুটা প্রযোজক ধাতুতে পরিণত হলো, তাহলে এটা ধাতু হলো। আমি বলেছি কি ধাতু যোগ বিভক্তি। এবার দেখা যুক্ত ছে দেখাচ্ছে বা দেখা যুক্ত ইতেছে দেখাইতেছে। তাহলে ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ, এটার যেমন কোনো ব্যতিক্রম নেই। সেক্ষেত্রে দেখ যুক্ত ছে আমরা করতে পারছি না, তাহলে এটা মৌলিক ক্রিয়া হয়ে যেত। প্রযোজক ক্রিয়া হতে গেলে দেখাচ্ছে হবে, কারণ দেখাচ্ছে এর বিভাজন আর দেখছে এর বিভাজন নিশ্চয়ই পার্থক্য আছে। দেখছে মানে দেখ যোগছে, আর দেখাচ্ছে মানে দেখ যোগ আ দিয়ে দেখা পেলাম, তার সঙ্গে ছে বা ইতেছে। এই যে আমরা পাচ্ছি, এটা হচ্ছে প্রযোজক ধাতু। দেখাকে বলা হচ্ছে প্রযোজক ধাতু। ছে বা ইতেছে বিভক্তি। কি বিভক্তি? ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে বলে এর নাম ধাতু বিভক্তি।
ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে বলে এর নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। একই জিনিস দুটো নাম, যেটাই ধাতু বিভক্তি সেটাই ক্রিয়া বিভক্তি। নাম দুটো, একই পরিচয়। তাহলে দেখা যুক্ত সে দেখাচ্ছে। তাহলে প্রযোজকটা বুঝতে পারলাম, এবার উদাহরণগুলোর দিকে চলো, তাহলেই বুঝতে পেরে যাবে যে প্রযোজক জিনিসটা কি। তাহলে প্রযোজক হচ্ছে কারুর প্রযোজনায় কাজটি হবে, কারুর নিয়ন্ত্রণে, কারুর তত্ত্বাবধানে। এই যে দেখায়, হ্যাঁ, খাওয়ায়, মৌমাছি প্রতিদিন গান শোনায়, শুনি আমি, মৌমাছি শোনায়, মৌমাছির তত্ত্বাবধানে শোনা কাজটা হয় এরকম। বা নাচায়, রমাকে ইংরেজি, মাস্টারমশাই ছেলেটিকে ইংরেজি পড়ায়। এই যে পড়ায়, কারোর তত্ত্বাবধানে হচ্ছে যে কাজগুলো, যে ক্রিয়াগুলোর মধ্যে অন্যের নিয়ন্ত্রণ আছে, তাকে আমরা বলছি প্রযোজক ক্রিয়া। এই প্রযোজক ক্রিয়াটাকে একটু বিশ্লেষণ করলে ওর ভিতরেই খুঁজে পাবো প্রযোজক ধাতু, ওর ভিতরেই খুঁজে পাবো প্রযোজক ধাতু। তাহলে প্রযোজক ধাতু এবং প্রযোজক ক্রিয়া বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে নাম ধাতু বা নাম ধাতুজ ক্রিয়া। যদি কোনো ক্রিয়াপদের মধ্যে কোনো নামপদ ঢুকে থাকে, নামপদ মানে আবার তাপস, রমেশ, অনিকেত এরকম নাম নয়, কোনো নাউন বা বিশেষ্য পদ। যদি কোনো ক্রিয়াপদের মধ্যে কোনো নামপদ ওর ভিতরে থেকে যায় আর নামপদকে অবলম্বন করে ক্রিয়াপদ তৈরি হচ্ছে এটা বোঝায়, তখন তাকে বলছি নাম ধাতুজ ক্রিয়া। ধরে নাও, এমন লাঠাবো পরের দিন থেকে সকলেই পড়া করবে, এমন লাঠাবো, এটা যদি বলি আমি, তো এই লাঠাবো ক্রিয়াটার মধ্যে কি আছে? নিশ্চিতভাবেই লাঠি আছে। লাঠি কি? লাঠি হচ্ছে একটা নাউন। তাহলে লাঠাবো ক্রিয়াটা তৈরি হতে গেলে লাঠিকে ব্যবহার করেছে, ওর ভিতরে ঢুকে তো আছে লাঠি কথাটা। তাহলে লাঠাবো, এই যে লাঠাবো ক্রিয়াপদটা তৈরি হলো, এটা হলো কিভাবে? এর ভিতরে আছে কে? নিশ্চয়ই লাঠি, লাঠি যুক্ত ইবো, তাই লাঠাবো। ঠিক বললাম? একেবারে ভুল বললাম। কেন ভুল? এই জন্যে ভুল বলেছি যে ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ। এটা কি ধাতু? এটা ধাতু নয়, এটা হচ্ছে নামপদ বা নাউন। তাহলে আমাদেরকে কি করতে হবে? নামপদটাকে অবশ্যই ধাতুতে পরিণত করতে হবে। তাহলে লাঠি যোগ আ, আবার সেই আ প্রত্যয় যুক্ত হবে। লাঠি যোগ আ, এটা হচ্ছে লাঠা। লাঠা হচ্ছে একটা ধাতু। তুমি বলবে যাব বাবা, তো আমি প্রথম শুনছি। প্রথম শুনলেও কিছু করার নেই, এটাই ধাতু। লাঠি যোগ আ সমান লাঠা। বন্ধনীর মধ্যে লেখা আছে, বইয়েতে দেখবে, লাঠাবো অর্থে ব্যবহৃত হয়। যদি কোনো সেন্টেন্স এরকম লাঠাবো, জুতা বয়ে, নাচাচ্ছে এরকম কিছু থাকে, অর্থাৎ নামপদকে কেন্দ্র করে যে সমস্ত ক্রিয়াপদ আছে, সেই সমস্ত ক্রিয়াপদগুলোর ভিতরে নাম ধাতুকে অবশ্যই লাগবে। নাম ধাতুকে না পেলে আমরা বিভক্তি যোগ করে নাম ধাতুজ ক্রিয়া পাবো কি করে? যাহারা তোমার বিষায়েছে বায়ু, এই যে বিষায়েছে কথাটা, এর ভিতরে তো বিষ আছে, মানে পয়জন কথাটা আছে, তো তবেই তো বিষায়েছে হয়েছে। কিন্তু তোমাকে বললো যাহারা তোমার বিষায়েছে বায়ু, এই ক্রিয়াটার মধ্যে এটাকে বিভাজন করে দেখাও, এটা কি ধরনের ক্রিয়া? তুমি বলে নাম ধাতুজ ক্রিয়া। আচ্ছা, নাম ধাতুজ ক্রিয়াটা কিভাবে গঠিত হয়েছে দেখায়। তুমি যদি বলো যে বিষ যুক্ত ই আছে, বিষয় আছে, ভুল বিশ্লেষণ, কারণ বিষ কোনো ধাতু নয়। আমাদেরকে কি করতে? বিষ একটা নাউন বা নামপদ। তাহলে বিষ যুক্ত আ, এটা হচ্ছে বিষা। এই বিষা হচ্ছে একটা ধাতু। বন্ধনীর মধ্যে বইয়েতে লেখা আছে বিষানো অর্থে ব্যবহৃত হয়, তো তাই তো ওই বাক্যটার মধ্যে তো তাই ব্যবহৃত হচ্ছে। এবার বিষাযুক্ত ই আছে, বিষাযুক্ত ই আছে, এটা হচ্ছে বিষায়েছে। এই ক্রিয়াটা বা বিষাযুক্ত ইলো, এটাকে বলছে বিষাইলো। তাহলে ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ, এইটা কিন্তু একবারে এর কোনো ব্যতিক্রম হবে না, সব সময়ের জন্য সত্যি। তাহলে নামপদের সঙ্গে আমি ইয়াছে যুক্ত করে দিতে পারি না, আমাকে নাম ধাতু গঠন করতেই হবে। তাহলে বিষা হচ্ছে একটা নাম ধাতু, আর বিষাইলো বা বিষায়েছে হচ্ছে একটা নাম ধাতু যোগ ক্রিয়া। জুতানো, লাঠানো,
এগুলো সব নাম ধাতুজ ক্রিয়া। এর ভিতরে কিন্তু নাম ধাতু আছে। এবার জুতা শব্দের সঙ্গে আ যুক্ত করলে জুতাই থাকবে, ওটাই নাম ধাতু হয়ে গেল। তাহলে এখানে আমরা যে উদাহরণগুলো দেখছি এবার দেখে নাও, বুঝতে পারছো কিনা। নামপদ বা বিশেষ্য পদ বা বিশেষণ পদের পরে আ প্রত্যয় যোগ করে, আ কে বলা হয় ধাত্ব বয়ব প্রত্যয়। কেননা আ প্রত্যয় যুক্ত হয়ে পুনরায় ধাতু গঠিত হয়। প্রত্যয়ের কাজ কি? প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন করে শব্দ তৈরি করা। এই আ হচ্ছে এমন একটা প্রত্যয় যে পুনরায় আবার ধাতুই তৈরি করেছে, তাই ধাতুর অবয়ব দেয় বলে আ কে বলা হয় ধাত্ব বয়ব প্রত্যয়। আরো আছে, শন হয়, শন, পিপাসা শব্দের মধ্যে, জিজ্ঞাসা শব্দের মধ্যে, জিজ্ঞাসা শব্দের মধ্যে যে শন থাকে সেটাও কিন্তু ধাত্ব বয়ব প্রত্যয়। আ শন, তো আ শন এগুলো নতুন করে আবার ধাতু তৈরি করে। তো যে সকল প্রত্যয় নতুন করে ধাতু তৈরি করে সেই সকল প্রত্যয়কে বলা হয় ধাত্ব বয়ব প্রত্যয়। কেমন? তো যাই হোক, আ প্রত্যয় যুক্ত করি কিন্তু আমরা নামপদকে নাম ধাতু গঠন করতে পারি, তাই করেছি। এবারে উদাহরণগুলো দেখো। চোরে আমার মানি ব্যাগটি হাতিয়েছে, কথাটা যদি বলি, আমরা কথাটা কিন্তু আমরা বলি, আমরা ব্যাকরণ জেনে বলি না জেনে বলি, এমনিতেই বলি হাতিয়েছে। এই হাতিয়েছে ক্রিয়ার মধ্যে ভিতরে কি ঢুকে আছে? আলটিমেট তো হাত কথাটা ঢুকে আছে। তাহলে কি আমরা ক্রিয়ার বিভাজন কি করব? হাত যুক্ত ইয়েছে হাতিয়েছে, তা তো নয়। হাত যুক্ত ইয়েছে বললে এই কথাটা মিথ্যা হয়ে যায়। আমি বলেছি কি ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ, কিন্তু হাত তো ধাতু নয়, হাত তো একটা নামপদ। তাহলে হাতের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে কি হবে? হাতা। হাতা হচ্ছে একটা নাম ধাতু, হাতের সঙ্গে আমরা কি করলাম? আ প্রত্যয় যুক্ত করলাম, দিয়ে বললাম কি হাতা। হাতা হচ্ছে একটা নাম ধাতু। এইখানে বন্ধনীর মধ্যে লেখা আছে বইতে হাতানো অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যে সকল সেন্টেন্সে হাতিয়ে নেওয়া হয়েছে এমন ভাব ব্যক্ত করা হয়েছে পার্টিকুলার, সেখানেই হচ্ছে হাতা একটা ধাতু। হাতা আমাদের মনে হতে পারে হাতা তো একটা যন্ত্র, ব্যবহার করি আমরা, কিন্তু এখানে সেটা নয়। এখানে হচ্ছে হাতা বলা হচ্ছে যে এটা কোনো বাক্যে হাতানো অর্থে ব্যবহৃত হচ্ছে কোনো সেন্টেন্স, সেখানে বলা হচ্ছে। তাহলে হাতা একটা নাম ধাতু। এইবার তার সঙ্গে ইয়াছে যুক্ত করছি, হস্যই অন্তস্থ আকার ছয়কার ইয়াছে, এই বিভক্তিটা যেটাকে বলছি ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে তাই এর নাম ধাতু বিভক্তি। ধাতুর সঙ্গে যুক্ত হয়ে এ আলটিমেট তৈরি করলো কি? কোনো ক্রিয়াপদ তৈরি করছে, হাতিয়েছে, কাজে এটাকে বলছি, এটাকে আমরা ক্রিয়া বিভক্তিও বলতে পারি। যেহেতু এ ক্রিয়াপদ জেনারেট করছে তাই একে আমরা বলছি ক্রিয়া বিভক্তি। তো ধাতু বিভক্তি আর ক্রিয়া বিভক্তি একই জিনিস, দুটো নাম এই মাত্র। তাহলে এটাকে বলা হচ্ছে নাম ধাতু, আর হাতিয়েছে কে বলবো নাম ধাতুজ ক্রিয়া, প্রত্যেকটাতেই তাই। তাহলে আমরা প্রযোজক বুঝতে পারলাম, নাম ধাতু বুঝতে পারলাম। দেন এবার আমরা চলে আসব যে ধনাত্মক ধাতু বা ধনাত্মক ক্রিয়া। আমরা আছি কোথায়? আমরা আছি কিন্তু 2 নম্বর জায়গাটাতে, অর্থাৎ প্রথমে মৌলিক পরিচয়, তারপরে বহুদল বা সাধিত। এবার এখানে তুমি বহুদল পাবে, এই যে বহুদল কিভাবে পাবো আমরা? দেখো বহুদল হচ্ছে আমরা কিভাবে পাবো? বহুদলকে দেখতে পাচ্ছি কি প্রযোজকেও আমরা বহুদল পাবো, আমাদের নাম ধাতুজেও আমরা বহুদল পাবো। দেখো এই যে দেখা, এটা কি এটা কি একদল? দেখ একদল, দেখা বহুদল। বহু মানে কি একের বেশি। এটাকে আমরা প্রযোজকও পাচ্ছি, আবার দেখো নাম ধাতুজেও পাবো, নাম ধাতুতেও পাবো। এই যে হাতা, এটা কি একদল? দুটো দল তো, হা তা, তাহলে বহুদল খুঁজে পাচ্ছি। তাহলে নাম ধাতুজোর ক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বহুদল ধাতু। একই রকম ভাবে ধনাত্মকও কিন্তু বহুদল পাচ্ছ। আচ্ছা, ধনাত্মক জিনিসটা কি? ধনাত্মক হচ্ছে যে বিশেষ ধ্বনি ব্যঞ্জনা যুক্ত যে শব্দগুলো, সেগুলো কি বলছি? ধনাত্মক ধাতু। বিশেষ ধ্বনি ব্যঞ্জনা যুক্ত শব্দ কি? সেই বিশেষ ধ্বনি ব্যঞ্জনা, ছেলেটি ফোঁপাচ্ছে, সে হাঁপাচ্ছে, আসছে কারা হনহনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এই যে লাইনটা আমরা ব্যবহার করি, গান করি, শুনি, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। তোমাকে বললো এই লাইনটা দিয়ে এটা কি ধরনের ক্রিয়া? কি বললাম? ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এটাকে ব্যবহার করতে বললো, দিয়ে বলা হয়েছে গুনগুনিয়ে শব্দটির নিচেই মানে ক্রিয়াপদের নিচেই দাগ দেওয়া আছে।
কি ধরনের ক্রিয়া বলবো? গুনগুন হচ্ছে একটা ধনাত্মক শব্দ। গুনগুন, টনটন। হ্যাঁ, বললাম যে ঠাস করে একটা থাপ্পড় মারবো, ঠাস একটা ধনাত্মক শব্দ। মানে ঠাস কথাটা শোনা মাত্রই আমরা বুঝতে পারবো তার চরিত্রটা কেমন, তার নেচারটা কেমন। এই টুক করে একটু দিকে এসো তো। তো টুক করে আসা মানে বুঝতে পারছি তো, টুক, ঠাস, টপ টপ, ঝিমঝিম, এই ধরনের শব্দগুলো শুনলে আমরা বুঝতে পারি শব্দগুলোর চরিত্রটা কেমন। তাহলে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এই যে ক্রিয়াপদটা আমরা ব্যবহার করছি, হ্যাঁ, এই ক্রিয়াপদটা যখন ব্যবহার করছি তখন কিন্তু এর ভিতরে কি কি আছে দেখো। গুনগুন বলে একটা শব্দ অবশ্যই আছে। এই গুনগুন শব্দটির সঙ্গে কিন্তু আমরা ক্রিয়া বিভক্তি যুক্ত করলে ক্রিয়াপদ পাবো না, কারণ আগে কি বলেছি, এই বিবৃতিটাকে আমাদেরকে মানতেই হবে। কি বিবৃতি? ধাতু যোগ বিভক্তি সমান হচ্ছে ক্রিয়াপদ। ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ, কিন্তু আমি গুনগুনকে ধাতু বলতে পারছি না। গুনগুন একটা শব্দ এবং ধনাত্মক শব্দ। তাহলে গুনগুনের সঙ্গে আমাদেরকে কি করতে হবে? আ প্রত্যয় যোগ করতেই হবে। দিয়ে পাবো কি? ধনাত্মক ধাতু। কি পাবো? গুনগুনা। এটা হচ্ছে একটা ধনাত্মক ধাতু, এর সঙ্গে ইয়ে বিভক্তি যুক্ত হয়েছে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। এর ফলে যে গুনগুনিয়ে ক্রিয়াপদটা তৈরি হয়েছে, এর ফর্মটা কি হলো? গুনগুন নামক ধনাত্মক শব্দ, আপ্রত্যয় যুক্ত করে ধনাত্মক ধাতু গুনগুনা, তার সঙ্গে বিভক্তি যুক্ত করলাম গুনগুনিয়ে। এই বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদটা গঠিত হলো। তাতে করে ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ, এই যে ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ, এটা খুঁজে পাচ্ছি। কিন্তু যদি আমি বলতাম যে গুনগুন যুক্ত ইয়ে গুনগুনিয়ে, তাহলে কি হতো? নামপদ যুক্ত বিভক্তি সমান ক্রিয়াপদ। একেবারেই এই সত্যতাটাকে অস্বীকার করতাম আমরা, কিন্তু একে অস্বীকার করা যাবে না। এবারে আরো উদাহরণগুলো এখানে যেগুলো রয়েছে সেগুলো দেখে নাও, যে কি কি ভাবে আমরা ধনাত্মক, এই যে ছেলেটি ফোঁপাচ্ছে, ফোঁপাচ্ছে, তাহলে ফোঁপ একটা ধনাত্মক শব্দ, আ যুক্ত করলে ধনাত্মক ধাতু ফোঁপা, অর্থাৎ ফোঁপানো অর্থে কোনো ক্রিয়া আছে সেক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। দিয়ে ফোঁপাচ্ছে একটা নাম ধাতু, ধনাত্মক ক্রিয়া। ধনাত্মক ধাতু হচ্ছে ফোঁপা, ধনাত্মক শব্দ ফোঁপ, আ প্রত্যয় যুক্ত করে ধনাত্মক ধাতু খুঁজে পেলাম, তারপরে ধনাত্মক ক্রিয়া পেলাম। হাঁপ একটা ধনাত্মক শব্দ, আ প্রত্যয় যুক্ত করে হাঁফা, ধনাত্মক ধাতু, হাঁপাচ্ছে ধনাত্মক ক্রিয়া। গুনগুনিয়ে আলোচনা করলাম। আসছে কারা? হনহনিয়ে। হনহন একটা ধনাত্মক শব্দ, আ প্রত্যয় যুক্ত করে হনহনা ধনাত্মক ধাতু, হনহনিয়ে ধনাত্মক ক্রিয়া। কিলবিল করছে, কিলবিল একটা ধনাত্মক শব্দ, আ প্রত্যয় যুক্ত করলে ধনাত্মক ধাতু, তার সঙ্গে বিভক্তি যুক্ত করছি, ধনাত্মক ক্রিয়া। এরা সবাই সাধিত। কারা? প্রযোজক, নাম ধাতু, ধনাত্মক ধাতু, বা প্রযোজক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া, ধনাত্মক ক্রিয়া। এরা সবাই সাধিত। কেন না? এরা বহুদল। দেখো বহুদল, ফো পা দুটো দল, হাঁফ হা ফা, হাফা দুটো দল, গুন গু না তিনটে দল। তাহলে একাধিক দল পাচ্ছি ধাতুর মধ্যে, তাই এরা বহুদল ধাতু বা ধনাত্মক ধাতু বা প্রযোজক বা নাম ধাতু, যে এরা সবাই বহুদল। তাহলে প্রথম আমরা শিখেছিলাম মৌলিক, তারপরে পেয়েছি বহুদল বা সাধিত, তার তিনটে পার্ট, প্রযোজক, নাম ধাতুজ, ধনাত্মক। এবার 3 নম্বর এবং লাস্ট কি আছে? 3 নম্বর এবং লাস্টে আমরা কি পাচ্ছি দেখে নিচ্ছি। দেখো, বহুপদ। এতক্ষণ বলেছিলাম একদল, পরেরটাই বললাম বহুদল। এটা কি বলছি? বহুদল কি বলছি না, এটা বলছি বহুপদ। এটাই বলছি বহুপদ, দল নয়, বহুপদ মানে একাধিক শব্দ। সকলে লাইন দিয়ে প্রতিমা দর্শন করুন, কথাটা আমরা ব্যবহার করি তো। প্রতিমা দর্শন করুন, প্রতিমা দর্শন করুন, এই যে কথাটা আমাদেরকে বলা হলো, বলছি আমরা দর্শন করুন। এই দর্শন করুনটাকে বলা হচ্ছে দুটো ক্রিয়াপদ দুটো মিলে একটা, এটাকে বলছি আমরা যুক্ত ক্রিয়া। যুক্ত ক্রিয়া বা সংযোগমূলক ক্রিয়া। এই যে বহুপদ বা সংযোগমূলক ধাতু বা সংযোগমূলক ক্রিয়া, ক্রিয়ার ভেতরেই ধাতুটা থাকবে।
ক্রিয়াটার ভিতরই ধাতু থাকবে। তাহলে এটা যদি সংযোগমূলক ক্রিয়া হয়, এর ভিতরে সংযোগমূলক ধাতুটা আছে আমরা খুঁজে দেখে নেব। দর্শন কর, এটা হচ্ছে ধাতুটা। ধাতুটা কি বললাম? দর্শন কর, রাজি হ, উত্তর দে। তাহলে দর্শন করুনটা হচ্ছে ক্রিয়াপদ, আর কি ক্রিয়া? যুক্ত ক্রিয়া বা সংযোগমূলক ক্রিয়া। আর দর্শন করটা হচ্ছে ধাতু। দর্শন করটা হচ্ছে ধাতু। এবারে কি সংজ্ঞা বলা হয়েছে? সংজ্ঞায় বলা হয়েছে বিশেষ্য পদ বা বিশেষণ পদ বা ধন্যাত্মক শব্দের সঙ্গে, এটা কি দর্শন একটা বিশেষ্য পদ, এর সঙ্গে কি বসতে পারে? কর নামক মৌলিক ধাতু বা হ নামক মৌলিক ধাতু বা দে নামক মৌলিক ধাতু বা পা নামক মৌলিক ধাতু। সকলের লজ্জা পাওয়া উচিত। আমরা বলি তো ওদের লজ্জা হওয়া উচিত, ওদের লজ্জা হওয়া উচিত, কথাটা আমরা বলি তো। এই লাইনটা তুললো প্রশ্নে, দিয়ে বললেও এই বাক্যের ক্রিয়াপদটির মধ্যে কি ক্রিয়া আছে বার করো খুঁজে, যুক্তি সহকারে দেখো। ওদের লজ্জা হওয়া, এরকম বাক্য তো আমরা অনায়াসেই বলি, ওদের লজ্জা হওয়া উচিত। তাহলে লজ্জা হওয়া এটা হচ্ছে একটা সংযোগমূলক ক্রিয়া, কারণ দুটোকে মিলে একটা ক্রিয়া তৈরি হয়েছে। এই সংযোগমূলকের মধ্যে এটাকে আমরা বলছি যুক্ত। কিভাবে যুক্ত? লজ্জা হ, এই লজ্জা নামক একটা বিশেষ্য পদের সঙ্গে বা নাউনের সঙ্গে হ ধাতু যুক্ত হয়েছে। হ ধাতু আমরা প্রথমেই পেয়েছিলাম, কর, হ, দে, পা, বল, চল, এই রকম গুলোকে বলা হচ্ছে মৌলিক ধাতু। দেখো হ এখানে পাবে, হ, হ্যাঁ থাকা উচিত, এই যে হ, ওদের লজ্জা হওয়া উচিত, মানে হ নামক একটা মৌলিক ধাতু আছে, এর সঙ্গে ক্রিয়াপদ তৈরি হচ্ছে। তাহলে এইবার লজ্জা হ, এই যে আমরা ব্যবহার করছি লজ্জা হ, এখানে লজ্জা হওয়াটা তৈরি হতে গেলে মূল জিনিসটা হচ্ছে লজ্জা হ, তার মানে কি বিশেষ্য পদের সঙ্গে একটা মৌলিক ধাতুকে যুক্ত করে আমরা কি পাচ্ছি? একটা যুক্ত ধাতু পাচ্ছি। তাহলে লজ্জা হ হচ্ছে একটা যুক্ত ধাতু, লজ্জা হ হচ্ছে যুক্ত ধাতু, লজ্জা হ হচ্ছে যুক্ত ধাতু। এবারে লজ্জা হওয়া উচিত এ যখন বাক্যে আসবে, ও তো তখন আর এরকম ভাবে আসবে না ওদের লজ্জা হওয়া উচিত, এরকম তো হবে না, কিছু না কিছু যুক্ত হয়ে ওটা মসৃণ হবে। ওই মসৃণ হতে গেলে ওর সঙ্গে বিভক্তি লাগছে। মাছ জল থাকে, এটা কোথায় আমরা অভাব বোধ করছি? মাছ জল থাকে বা জল মাছ থাকে, তো অভাব বোধ করছি কোথায়? বিভক্তিতে, জলে মাছ থাকে, এ বিভক্তির অভাব বোধ করছি। মানে প্রিপোজিশন হলে যেটা হয়, প্রিপোজিশনের অভাব হলে কি হবে? ওরকমই হবে ইংরেজিতে। জলে মাছ থাকে, অভাবটা বোধ করছি যদি আমি জল মাছ থাকে বলি, বিভক্তির অভাব লোপ করছি। ওটা শব্দ বিভক্তি হতো, শব্দ বিভক্তি। এখানে কিন্তু ক্রিয়া বিভক্তির কথা অভাব বোধ করছি। ওদের লজ্জা হওয়া উচিত, এরকম আমরা বলবো না, আমরা বলবো কি ওদের লজ্জা হওয়া উচিত। কিন্তু এই লজ্জা হওয়া এটা তো ক্রিয়া, কিন্তু এটা হচ্ছে সেই ধাতু, এটা হচ্ছে সেই, এটাকে বলছি আমরা যুক্ত ধাতু। দেখো যুক্ত হয়েছে, কার সঙ্গে কে যুক্ত হয়েছে? এইবার আমরা দেখে নেব যে যুক্ত ধাতুতে কার সঙ্গে কে যুক্ত হয়। কে যুক্ত হচ্ছে? বলছে যে বিশেষ্য পদের সঙ্গে বা বিশেষণ পদের সঙ্গে বা ধন্যাত্মক শব্দের সঙ্গে কে যুক্ত হবে? কোন মৌলিক ধাতু যুক্ত হবে। এই যে বিশেষ্যের সঙ্গে মৌলিক ধাতু, দর্শন কর, প্রতিমা দর্শন করুন, দর্শন করুন এই ক্রিয়াপদটি তৈরি হতে গেলে দর্শন কর এর ভিতরে এই 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 দর্শন করুন এই অংশটুকুর মধ্যে দর্শন কর কথাটা অবশ্যই আছে। তাই দর্শন কর এটাকে বলছি সংযোগমূলক ধাতু, দর্শন করুন এটাকে বলছি সংযোগমূলক ক্রিয়া। এবারে দেখো এই যে দর্শন কর, গমন কর, অঙ্কন কর, নালিশ কর, সেলাম কর, আবার তোরা মানুষ হ, আমার কথায় রাজি হ, ডুব মার, লজ্জা পা, সাঁতার কাট, এগুলো সব হচ্ছে ধাতুগুলো, আর একে একটু যুক্ত করলাম বিভক্তি, সেগুলোই হয়ে যাবে ক্রিয়া। তাহলে বহু পদ কেন বলা হলো? এবার ধাতুগুলোর দিকে তাকাই, দুটো পদ আছে, শুধু দল নয়, পদ মানে ডিফারেন্ট শব্দ টাইপের, একটা পদ দুটো পদ, একটা পদ দুটো পদ, এই জন্য একে বলা হচ্ছে বহু পদ। এই যে তাহলে সংযোগমূলক ধাতু হচ্ছে দর্শন কর,
সংযোগমূলক ক্রিয়া দর্শন করুন। দুটো অংশ রয়েছে, দুটো শব্দ রয়েছে, তাই বলা হচ্ছে বহু পদময় ধাতু। এবারে চলে আসবো আমরা লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে যে এটা যুক্ত বললাম, এবারে যৌগিক। এবারে বলছি এই যে এবার দেখো এগুলো ধাতু, এবার ক্রিয়ারূপটা কি? দর্শন কর মানে দর্শন করিলেন, নালিশ কর মানে নালিশ করলেন, নালিশ করেছিল, রাজি হও, মানুষ হও, ডুব দাও, সাঁতার কাটিল। তাহলে ক্রিয়াপদ থেকে ধাতু থেকে ক্রিয়াপদ গঠিত হলে কিছু বিভক্তি যুক্ত করলে ক্রিয়াপদ হয়। তাহলে সংযোগমূলক ধাতু হচ্ছে এগুলো, সংযোগমূলক ক্রিয়া হচ্ছে এগুলো। এবারে আসছি যৌগিক ধাতু এবং যৌগিক ক্রিয়া। এটা কি আমরা যা বললাম এটা অবশ্যই যুক্ত বলা হয়ে গেছে। এবার আসছে আমরা যৌগিক ধাতু বা যৌগিক ক্রিয়া। যৌগিক মানে একদম সোজা, প্রথমটা অসমাপিকা ক্রিয়া, পরেরটা সমাপিকা ক্রিয়া। প্রথমটা অসমাপিকা ক্রিয়া, পরেরটা সমাপিকা ক্রিয়া। গান গাইতে থাকবো, এই দুজন মিলে তৈরি হয়েছে যৌগিক ক্রিয়া। গান গাইতে থাকবো, এটা অসমাপিকা ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়া। যৌগিক ক্রিয়া মানে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া মিলে একটা ক্রিয়াপদ গঠিত হবে। এখানে আর একটা শর্ত আছে, অসমাপিকা ক্রিয়াটা হবে ইয়া কিংবা ইতে বিভক্তি যুক্ত। ইয়া কিংবা ইতে বিভক্তি যুক্ত। বামনদেবের বইতে যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে ইয়া কিংবা ইতে বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়া যখন সমাপিকা ক্রিয়ার ঠিক আগে বসে এবং একটা ক্রিয়াপদ গঠন করে তখন তাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। তো গাইতে থাকবো, এক দৌড়ে রাস্তায় আসিয়া উঠিল, তাহলে অসমাপিকা ক্রিয়াটা ইয়া দিয়ে আছে। আমি বলেছি ইয়া দিয়ে হতে পারে, ইতে দিয়ে হতে পারে, ইয়া দিয়ে হতে পারে, ইতে দিয়ে হতে পারে। অসমাপিকা ক্রিয়াটা ইয়া দিয়ে হতে পারে কিংবা ইতে দিয়ে হতে পারে, আর তারপরে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এই দুটোকে একসঙ্গে বলছি যৌগিক ক্রিয়া। এরাও কিন্তু বহুপদ, দুটো পদ আছে মানে বহুপদ। তুমি নাচিতে থাকিবে, ইতে, অসমাপিকা ক্রিয়াতে ইতে আছে। অসমাপিকা নিশ্চয় আমরা বুঝতে পারি যে ক্রিয়াপদটা সম্পূর্ণ করতে পারে না অর্থ, তাকে বলা হচ্ছে অসমাপিকা। তো এটা অসমাপিকা, নাচতে থাকবে এটা সমাপিকা। তাহলে একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া, এই দুটো ক্রিয়াপদ মিলে যখন একটা ক্রিয়াপদ তৈরি করছে তখন তাকে বলছি যৌগিক ক্রিয়া। ধাতু ক্রিয়ার বৈচিত্র্যটা হচ্ছে এই পর্যন্ত। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তোমরা উড়ান পাঠশালার যে অ্যাপটি রয়েছে সেটি প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করবে এবং এই অ্যাপটি থেকে তোমরা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে উড়ান পাঠশালার ক্লাস দেখতে পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে। এই যে সমস্ত মেটেরিয়ালগুলো দিয়ে আমরা ক্লাস করছি এগুলো ওখানে আপলোড হচ্ছে, ওখানে পাবে। একই সঙ্গে তোমরা যারা দেখছো অলরেডি আপলোড করেছো বা অ্যাপটি ডাউনলোড করেছো, এটি নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর এখানে 10টি প্র্যাকটিস সেট, 10টি মক টেস্ট এবং মিনিমাম 20টি প্র্যাকটিস সেট তোমরা এই অ্যাপে পাবে। সলভ করবে, আনসার দেওয়া আছে। আনসার সংক্রান্ত কোনো ডাউট থাকলে, পড়া সংক্রান্ত কোনো ডাউট থাকলে, আনসার সংক্রান্ত কোনো ভুল ভ্রান্তি থাকলে, মানে তোমাদের মনে হচ্ছে ভুল কেন বুঝতে পারছো না, সেগুলো কমেন্ট সেকশনে উল্লেখ করবে। সেই কমেন্টের উত্তর কিন্তু আমি দেব এবং প্রত্যেকটা সাবজেক্টের টিচাররা তাদের করে, তারা সংশ্লিষ্ট টিচার সেই উত্তরগুলো দেবে। থ্যাংক ইউ।